স্বপ্ন তো পুরো বটেই, অবভিয়াসলি ড্রিম কাম ট্রু। হ্যাঁ, বাট দিস ইজ আনবিলিভেবল ড্রিম, মানে আনবিলিভেবল স্বপ্ন আর কি, অবিশ্বাসনীয়। আরে চলে এসেছো? চলো 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 চলো। নমস্কার, আমি সুমন দে। আমি চলে এসেছি। আজকে আমার ফ্ল্যাটের ট্যুর হবে, আমার নতুন ফ্ল্যাটের, আমার ড্রিম হোমে। আসুন আগে আমরা লিফটে যাই, তারপরে উপরে গিয়ে দেখাচ্ছি। আসুন। আমার ফ্ল্যাট হলো 11 তলায়, হ্যাঁ, 11th ফ্লোর। আসুন, এই যে 11 তলায়, এই 11 টিপে দিলাম। আমরা চলে যাব এখন 11 তলায়, 11th ফ্লোরে। আমি যদিও বা বিস্তরে পরে আপনাদেরকে সবটাই বলবো, কিন্তু এখন বলি যে আমি যখন স্ট্রাগল করছি কলকাতা শহরে, যখন আমি বিভিন্ন স্টুডিওতে ছবি টবি জমা দিচ্ছি, তখন অনেক স্টুডিও ঘুরে ঘুরে আমাকে ছবি জমা দিতে হয়েছে, অনেক প্রোডাকশন হাউসে। তো তখন আমি ভেবেছিলাম যে এই শহরে আমি প্রচুর ধুলো বালি খেয়েছি, গরম খেয়েছি, রোদের মধ্যে ঘুরেছি। একদিন আমি এই শহরটাকে একদম উপর থেকে দেখবো আর কি, মানে উপরে থাকবো। আমার একটা অনেক উঁচু তলায় ফ্ল্যাট হবে, অনেক উপরে, এবং সেখান থেকে আমি বসে হোক দাঁড়িয়ে হোক যেভাবেই হোক আমি পুরো শহরটাকে দেখবো। আজকে আমার ফ্ল্যাটে সবকটা ঘর থেকে আমি সবকটা, মানে চারিদিক কলকাতার 360 না অ্যাকচুয়ালি অনেকটাই দেখতে পারি। এই যে আমার ফ্ল্যাট। হ্যালো, মিঠি জোড়ায় আপনাদের প্রিয় অনির্বাণ। এই মুহূর্তে আপনারা আমার ফ্ল্যাটে এসেছে। আচ্ছা, ফ্ল্যাটে এটা দেখিয়েছে, এটাই হলো আসল। ওয়েলকাম টু মাই ড্রিম হোম, মা বাবা অ্যান্ড গডস ব্লেসিং। হ্যাঁ, আমি এটা সবসময় মনে করি যে মা বাবা আর ঈশ্বরের আশীর্বাদ না থাকলে জীবনে যে বড় বড় স্বপ্নগুলো আমরা অ্যাচিভ করি, পূরণ হয় যে স্বপ্নগুলো, সেগুলো পূরণ হওয়াটা একটু চাপের আর কি। মা বাবার আর ঈশ্বরের আশীর্বাদ খুব দরকার। ওই জন্য ওপরে ঈশ্বরের একটা মন্দির আছে, হ্যাঁ, এবং এখানেও আমার পুরো গণেশ দিয়ে সাজানো, এখানেও আছে। এবং আমি এখানে কিন্তু আমার নিজের নাম লিখিনি, কোথাও আমার নিজের নাম দেখবে না। ওখানে মা বাবা অ্যান্ড গডস ব্লেসিং লিখেছি, আর এখানে মায়ের নাম লিখেছি অঞ্জনা দে এবং বাবার নাম লিখেছি সুবল দে। আমার নাম কিন্তু আমি লিখিনি, আর লিখবও না। তো এটা আমার পুরোটাই মা বাবাকে ডেডিকেট করে নেওয়া এই ফ্ল্যাটটা। কারণ আমার ইচ্ছে ছিল যে ছোটবেলায় যখন আমরা যে ফ্ল্যাটে থাকতাম ছোটবেলায়, তখন সেই ফ্ল্যাটে দেখেছিলাম মা আমার আর আমার দাদার নাম এরকম লিখে রেখেছিল ওইখানে। আমার বাড়ির নাম টুনি, সরি, তো ওই নামটা লিখে রেখেছিল। তো কোথাও গিয়ে মনের মধ্যে এটা ছিল যে আমি যখন ফ্ল্যাট নেব তখন আমি মায়ের নাম এবং বাবার নাম সেখানে লিখে রাখবো। আচ্ছা, এইবার আমি এখানে দেখাই যে আমি এখানে আমার ফ্ল্যাটে আমি অনেক জিনিস, ছোট ছোট জিনিস করেছি, এবং যেই কথাগুলো আমি ভীষণ বিশ্বাস করি, যাদেরকে জীবনে আইডল মেনেছি, যাদের কথা শুনে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ ফেলেছি আর কি, রেখেছি জীবনের, তো তাদের সেই লেখাগুলো, সেই কোটগুলো আমি এখানে ফ্রেম করে, এটা যেমন একটা পেইন্টিং আর্নল্ড শোয়ার্জনেগারের। যারা বডি বিল্ডিং বা যারা স্বাস্থ্য সচেতন আর কি, তারা সবাই জানবে আর্নল্ড শোয়ার্জনেগারকে। হ্যাঁ, তো ও একটা কথা বলতো যে ইফ আই ক্যান সি ইট অ্যান্ড বিলিভ ইট দেন আই ক্যান অ্যাচিভ ইট। মানে আমি যদি কোনো জিনিস যদি আশা করি, যদি স্বপ্ন থাকে আমার, এবং সেটা যদি খোলা চোখের স্বপ্ন হয়, আমি যদি সেটা দেখি এবং সেটা বিশ্বাস করি, তাহলে আমি সেটা অর্জন করতে পারবো, আমি অ্যাচিভ করতে পারবো লাইফে। তো আমি আমার লাইফে স্বপ্ন দেখেছিলাম যে আমি এরকম একটা ড্রিম ফ্ল্যাট বা এরকম একটা দারুণ একটা ফ্ল্যাট আমি নেব, যেখানে স্বপ্নের ফ্ল্যাট আর কি, স্বপ্নের বাড়ি। বিশ্বাসও হয়েছিল যে সেটা আমি একদিন না একদিন পূরণ করব। তো ফাইনালি সেটা আমি অ্যাচিভ করতে পেরেছি। আর আমি আরো কয়েকটা জিনিস বিশ্বাস করি, যেরকম এটা আমার রাসমণির ছবি, আমাকে একজন ফ্যান এটা পেন্টিং করে দিয়েছিল। আর এই জিনিসটাতে আমি খুব বিলিভ করি। আপনারা যারা আমাকে একদম খুব ফলো করেন, যারা আমার ফ্যান্স বলতে পারি ফ্যান্স যারা, বা যারা আমার ফলোয়ার্স, তারা আমার জানে যে আমি সিম্পলিসিটিতে ভীষণ বিশ্বাস করি। যে লিভ সিম্পল, ড্রিম বিগ। স্বপ্ন বড় দেখো, ঠিক আছে, কিন্তু জীবনযাপনটা সাধারণ করাটাই বেটার, মানে সাধারণ রাখাটাই বেটার। তো আর ইংলিশে একটা কথা আছে, হ্যাপিনেস লাইজ ইন সিম্পলিসিটি। মানে যত সাধারণ থাকা যায়, যত স্বাভাবিক থাকা যায়, নর্মাল থাকা যায়, তত বেটার, তত কমপ্লেক্স কম হবে জীবনে, এবং জীবনে শান্তি থাকবে। এইখানেও আমি লিখে রেখেছি, এইটা একটু অন্যরকম লেখা। এখানে ওয়াক লাইক আ কিং অর ওয়াক লাইক ইউ ডোন্ট কেয়ার হুইজ দ্য কিং। মানে হয় রাজার মতন তুমি হাঁটো, আর না হলে এমন ভাবে হাঁটো যে কে রাজা আমার দরকার নেই, পাত্তা দেওয়ার, আমি পাত্তা দিই না কে রাজা। হয় আমি রাজা, আমি রাজার মতন হাঁটবো, না হলে কে রাজা আমার দেখার দরকার নেই, পাত্তা দিই না কে রাজা।
ঠিক আছে। আর তারপরটা হলো এটা আলপাচিনোর। এবার আলপাচিনো হলো খুব বড় মানে মানে অনেক বড় অভিনেতা আর কি, অনেক বড় অভিনেতা, বড় বলাও কম হবে আর কি। হি ইজ দ্য গ্রেটেস্ট অ্যাক্টর আর কি, ঠিক আছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টর। কারণ আমার কাছে টম হ্যাঙ্কসও খুব প্রিয়, উইল স্মিথও খুব প্রিয়, লিওনার্ডো ডিক্যাপ্রিও খুব প্রিয়। তো আল পাচিনো ইজ ওয়ান অফ দেম। তো আল পাচিনোর এখানে একটা কথা আছে যে বলছে যে দ্য কি টু সাকসেস ইজ টু ড্রিম। জীবনে সাফল্য অর্জন করার জন্য সেটাকে আগে স্বপ্ন দেখতে হবে আর কি, ইমাজিন করতে হবে। তো সেটাই আর কি এখানে লেখা। এটা আমার নিজের ছবি, ঠিক আছে, এটা আমাদের অনির্বাণের ছবি আর কি, মিঠি জোড়া। এইদিকে আমার আরো কয়েকটা, এখানে আমার এই একটা ডাইনিং টেবিল, এখানে আমি ডাইনিং করি। আমি খুব সুন্দর একটা ঝাড়বাতি নিজে কিনে এনেছি। এগুলো সব প্রত্যেকটা জিনিস, ছোট ছোট জিনিস আমি নিজের হাতে নিজে গিয়ে পছন্দ করে সব নিয়ে এসেছি এগুলো। এবং এখানে আমার কয়েকটা ফ্রেম আছে, ফটো ফ্রেম। এখানে যেরকম এখানেও আমার কয়েকটা কোটেশন এবং ফটো ফ্রেম আছে। এদেরকে আমি ফলো করি লাইফে। আমি এদের ছোটবেলা থেকে এদের ছবি দেখেছি এবং এদের যারা এদের যে ইন্টারভিউ গুলো সেগুলো দেখি, সেদের কথাগুলো ফলো করি। এখানেও লেখা দ্য সাকসেসফুল ওয়ারিয়ার ইজ অ্যান অ্যাভারেজ ম্যান, দ্য সাকসেসফুল ওয়ারিয়ার ইজ দ্য অ্যাভারেজ ম্যান উইথ লেজার লাইক ফোকাস। মানে একজন মধ্যবিত্ত ঘরের ছেলে বা একদম অ্যাভারেজ আর কি, মানে অ্যাভারেজ একটা মানুষ যার ফোকাস মানে যার লক্ষ্য লেজারের মতন আর কি, সে জীবনে সাফল্য পাবে, সে জীবনে সাকসেসফুল হবে। তো আমিও একদম সাধারণ ঘরের একটা ছেলে, মধ্যবিত্ত ঘরের একটা ছেলে, কিন্তু আমার ফোকাসটা ভীষণ লেসারের মতো ছিল। তার জন্য আজকে এরকম একটা স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। এখানে একটা লেখা আছে রকি বালবোয়া। রকি বালবোয়া হলো সিলভেস্টার স্ট্যালোনের রকি যে সিরিজ, সেটার একটা পার্ট। তো সেখানে লিখেছে ইট এন্ড অ্যাবাউট হাউ হার্ড ইউ হিট, ইটস অ্যাবাউট হাউ হার্ড ইউ ক্যান গেট হিট অ্যান্ড কিপ মুভিং। মানে তুমি কতটা জোরে মারছো সেটা ইম্পর্টেন্ট নয়, তুমি কতটা জোরে মার খাচ্ছ এবং তারপরও তুমি উঠে দাঁড়াচ্ছ এবং এগিয়ে যাচ্ছ, সেটা হলো জীবনের মূল মানে আসল আর কি, মেইন থিং। এখানে আছে স্টিভ জবস। এখানে স্টিভ জবস আপনারা সবাই জানেন, অনেকেই ইনফ্যাক্ট এখন যেটাতে শুট করা হচ্ছে ওনারই প্রোডাক্ট, ঠিক আছে। তো তো আপনারা এখন অনেকেই ইউজ করেন ওনার প্রোডাক্ট। আমি ইউজ করি না, কিন্তু আমি ওনার কথাগুলোকে ইউজ করি। এখানে লিখেছে all I ask is that today you do the best work of your entire life। মানে উনি বলছেন যে আজকের দিনে তুমি তোমার বেস্টটা দাও, ঠিক আছে। আজকের দিনে মানে কিন্তু উনি এটা মিন করেন যে শুধু আজকে, কালকে পরশু আর রিল্যাক্স করো, লেট খাও, না না, এই আজকের দিনটা যাতে প্রত্যেক দিন হয়, প্রত্যেক দিন যাতে আমরা আমাদের বেস্টটা দিই, তাহলেই জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারবে এবং ক্যারিয়ার বলো বা কর্মক্ষেত্রে অনেক সাকসেস পাবে। এইখানে একটা ছোট্ট লেখা আছে, এটা তো সবাই আমরা জানি যে ওয়ার্ক হার্ড ড্রিম বিগ। পরিশ্রম করো, খুব পরিশ্রম করো, স্বপ্ন দেখো এবং তার সাথে সাথে খুব পরিশ্রম করো, তাহলেই তুমি এই যে এইখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছ, এরকম একটা ভিউ দেখতে পাবে। এটা আমার ব্যালকনি, আমি ব্যালকনিতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আসুন। এই ব্যালকনিটাও আমি খুব সুন্দরভাবে সাজিয়েছি। এখানে উইন্ড চাইমস আছে, এই ব্যালকনিতে আমাদের উইন্ড চাইমস আছে। এখানে অনেকগুলো উইন্ড চাইমস আমি লাগিয়েছি, এইখানে এগুলো ডেকোরেশন করেছি। হ্যাঁ, কারণ ওয়াশিং মেশিন এখানে রেখেছি ব্যালকনিতে, যাতে সুবিধা হয় জামা কাপড় ধুয়ে মেলে দিতে। এবং এইখান থেকে আমার যে ভিউটা, সেটা মানে কি বলবো, মানে স্বপ্ন তো পূরণ বটেই, অবভিয়াসলি ড্রিম কাম ট্রু। হ্যাঁ, বাট দিস ইজ আনবিলিভেবল ড্রিম, মানে আনবিলিভেবল স্বপ্ন আর কি, অবিশ্বাসনীয় আর কি, আই ক্যান্ট বিলিভ ইট। আসলে এটা আমি বলছি, এটার পেছনে একটা ছোট্ট ঘটনা আছে। আমি যখন কলকাতাতে প্রথম আসি, কলকাতাতে আসার পর যখন স্ট্রাগল করছি, বিভিন্ন স্টুডিওতে ছবি জমা দিচ্ছি, স্টুডিও ঘুরে বেড়াচ্ছি, কাস্টিং ডিরেক্টরদের কাছে, চ্যানেলে যাচ্ছি ছবি জমা, বিভিন্ন জায়গায়। তো খুব গরমে, তো কলকাতার গরম আপনারা সবাই জানেন। এই গরমের মধ্যে আমি বিভিন্ন জায়গায় গিয়ে সব ছবি জমা দিতে দিতে একটা সময় না ভীষণ একটু মানে রাগ হয়েছিলাম, মানে রাগ মানে মনে হচ্ছিল যে এত কষ্ট, এত গরম হচ্ছে, এত ধুলো, গাড়ি, গরম, পলিউশন ছিল খুব। তাই আমি ভেবেছি যে আমি একদিন এই শহরে ওপর থেকে আমি শহরটাকে দেখব। হ্যাঁ, ওপর থেকে দেখবো, মানে ফ্লাইটে তো দেখেইছি অনেকবার, কিন্তু না, আমি মানে এই যে যেরকম ব্যালকনিতে এসে আজকে দেখছি, আমি এই ওপর থেকে দেখছি, এই লোকজন যাচ্ছে, আমি এরকম ওপর থেকে আমি একদিন দেখবো এই শহরটাকে, দেখতে চাই আর কি। এত কষ্ট হচ্ছে, আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ। তো ওরকম একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি একদিন অনেক উঁচুতে একটা ফ্ল্যাট নেব এবং সেখান থেকে আমি এই শহরটাকে দেখবো আর কি পুরোটা।
এখান থেকে আমার অনেক কিছুই দেখা যায়, সাউথ সিটি দেখা যায় এখান থেকে আমি অ্যাটমসফিয়ার পর্যন্ত দেখতে পারি এখান থেকে। ওই যে ডায়মন্ড সিটি, সাউথ সিটি, এদিকে অনেক কিছু দেখা যায় আর কি, যেগুলো আছে। আমার অন্য একটা বেডরুম আছে, সেখান থেকে বিদ্যাসাগর সেতুও দেখা যায়, যদি ওয়েদার ক্লাইমেট যদি আমার মানে আবহাওয়া মানে যদি পরিষ্কার থাকে আর কি, পলিউশন যদি না থাকে, তাহলে সেকেন্ড হুগলি ব্রিজ দেখা যায়। আসলে আমি নিয়ে যাচ্ছি আমার ঘরে। আমি একবার নিজেকেই ব্যালকনিতে বন্ধ করে দিয়েছিলাম। এই ব্যালকনি না, এই স্লাইডিংটা ভেতর থেকে খোলা যায়, বাইরে থেকে খোলা যায় না। আমি একদিন কি করেছি, কফি নিয়ে বাইরে গেছি ব্যালকনিতে গিয়ে, আমি কি করেছি বাইরে থেকে এরকম বন্ধ করে দিয়েছি, আচ্ছা খোলা থাকে। তা আমি বাইরে থেকে গিয়ে এরকম কফিটা নিয়ে এরকম করে বন্ধ করে দিয়েছি, এবার কফি টফি আমি খেয়েছি। খাবার টাওয়ার পরে না এবার ফটকা মনে হচ্ছে আমি এটা খুলবো কি করে, এটা খুলতেই আর খুলছে না। আমি তো টেনশনে করেছি, আমি এবার কি করবো, আর তো কেউ ঘরে তো কেউ নেই, কেউ খুলতে পারবে না। ভাগ্যিস আমার কাছে ফোনটা ছিল। আমি তারপরে এখানে যে বিল্ডিং এ যে ছেলেটা দেখাশোনা করে, ওকে আমি ফোন করলাম যে আমি আটকে গেছি ব্যালকনিতে, প্লিজ আমাকে এসে বের করো ওইখান থেকে। তো আমি তখনও সব চাবি নিয়ে নি ওদের কাছ থেকে, এখন ইনফ্যাক্ট আমি একটা চাবি ওদের কাছ থেকে নিয়ে নি, ওদের কাছে রাখা আছে, কারণ আমি যেহেতু রোজ আসি না এখানে। তো ও এসে পরে মেইন ডোর খুলে এসে ব্যালকনির এই দরজাটা খুলে আমাকে এখান থেকে উদ্ধার করলো। ফোনটা যদি না থাকতো তাহলে আমি ওখানে আটকে পড়ে থাকতাম সারাদিন। আচ্ছা, এইটা হলো আমার কিচেন, এটা আমার কিচেন। এগুলো করেছি আমার এক দূর সম্পর্কে, আমার অ্যাকচুয়ালি আমার কাকা, আমার ঠাকুমার বোনের ছেলে, তিনি এই ইন্টেরিয়ারের কাজগুলো করেছেন আর কি। তো কাকা খুব ভালো কাজ করে দিয়েছে, যে কটা কাজ করেছে। ডিজাইন আমি সিলেক্ট করেছি, আমাকে ডিজাইন পাঠানো হয়েছিল, তো ডিজাইন আমি সিলেক্ট করেছি। বাট ফ্রিজ, তারপরে এই গ্যাস বলো, চিমনি বলো, এইগুলো সব, হ্যাঁ এগুলো আবার এরকম এই হাত দিয়ে ওয়েভ করলে সব চলে টলে এইসব। তো এইগুলো সব মানে টোটাল জিনিসটা, ফিল্টার সব কিছু, এগুলো সব আমি নিজে একা এগুলো চুজ করে একটা করে করেছি, লাইট ওয়াইট নিয়ে একদম পুরো ডিজাইন নিয়ে। হ্যাঁ, তো আচ্ছা এইবার আমি নিয়ে যাই আমার মাস্টার বেডরুমে আমি এখনো খাট নিই, কারণ একটু ভালো একটু পছন্দের খাট নেব। এবং এই বেডরুমের কথাই আমি তখন বলছি, আমার এখানে ঘুম হতো না, ম্যাট্রেস আছে, তো আমি তখন এরকম নিচে ঘুমোতাম, ম্যাট্রেসটা নিচে পেতে নিচে ঘুমোতাম। বাট আমার না ঘুম আসতো না, ঘুম ভেঙে যেত রাত্রেবেলা, কারণ এত বড় ফ্ল্যাট এটা। এবার একা থাকা, রাতেবেলা ধরুন কোনো কল খোলা আছে, জল পড়ছে, টিকটুক করে আওয়াজ হচ্ছে, ওই আওয়াজের চোটে, তারপরে কখনো ঘড়ির শব্দের আওয়াজ, ঘড়ির কাটার আওয়াজ, বা কখনো ফ্রিজের একটা আওয়াজ হয় যেটা রাতে বোঝা যায়, ওই সব আওয়াজে না আমার ভয় লাগতো আর কি, তো ঘুম ভেঙে যেত। ওই জন্য আমি এখানে থাকতে পারতাম না প্রথম দিকে। আচ্ছা, এইটা হলো আমার উইন্ডো মাস্টার বেডরুমে। এটা এদিকের ভিউ, ওই যে জোকা মেট্রো ওটা দেখা যাচ্ছে, ওটা ঠাকুরপুকুর মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রো ট্রেন যখন যায় দেখা যায় পুরোটা, পুরো মনে হয় যেন কোনো অজগর সাপ এরকম যাচ্ছে আর কি, অজগর সাপ বা এনে যে কোনো সাপ যাচ্ছে, ওই যে যাচ্ছে। এখন জানি না এখন দেখা যাবে কিনা এখান থেকে, ওই যে অনেক দূরে যাচ্ছে। তো এটা বেশ ভালো। এখানে একটা চার্চ আছে সামনে, এই চার্চের বেলটা বাজে এবং পরিষ্কার শোনা যায়, ঢং 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 করে যখন ওদের প্রেয়ার হয় তখন ওই বেলটা বাজে, ওই যে চার্চটা। আর এটা আরেকটা টেক্সচার্ড ওয়াল, এটা আমি করেছি, এটা আমার খুব ভালো পজিটিভ ফিল হয়, ভীষণ ব্রাইট। এখানে আমি ড্রিম ক্যাচার গুলো এগুলো লাগিয়েছি, কারণ যেহেতু আমার ভয় লাগতো, ওই জন্য ড্রিম ক্যাচার লাগিয়েছি, যেন কোনো বাজে স্বপ্ন লাগিয়ে ক্যাচ করে নেবো আমার সব ড্রিমগুলো। তো যাই হোক, এইটাই বলছি যে এখানে 3টে দিক খোলা এবং খুব সুন্দর ভিউ, এই পাশেও খুব সুন্দর ভিউ। ওই নিচে একটা গ্যারাজ তৈরি হচ্ছে আমার, একটা গ্যারাজ অলরেডি ভেতরে নিচে গাড়ি রাখা আছে, আরেকটা গ্যারাজ আমার, দুটো গ্যারাজ, তো একটা গ্যারাজ তৈরি হচ্ছে জাস্ট এখন, ওটার উপরে শেড বসানো হবে। গাড়ি একটাই, গ্যারাজ দুটো নিয়ে রেখে দিয়েছি, শখ। তো যাই হোক, এটা আমার মাস্টার বেডরুম গেল। এবার আমি আপনাদেরকে দেখাই, এখানে আমার এটা টিভি ক্যাবিনেট, এবং এইখানে বুদ্ধটা রয়েছে, এটা আমার আগের প্রজেক্টের ইউনিট আমাকে জন্মদিনে গিফট করেছিল। এটা আমার কলেজে আমাকে ফেলিসিটেট করেছিল ক্রাইস্ট ইউনিভার্সিটি। আমি ব্যাঙ্গালোরে কলেজে পড়াশোনা করেছি, তো সেই কলেজ থেকে আমাকে 2017-তে ফেলিসিটেট করেছিল, তখন এটা আমাকে দিয়েছিল এই মেমেন্টোটা। এটা আমার নকশি কাঁথার জন্য পাওয়া 2020-তে জুরি স্পেশাল চয়েস জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড, আপনাদের জজদা এটা পেয়েছিলেন, ঠিক আছে। তো এটা একটা
অ্যাচিভমেন্ট আমার। এবং তারপরে এটা ছিল দ্বারিকানাথ বিশ্বাস, হ্যাঁ, হৃদয় জুড়ে রানী রাসমণি। তো রানী রাসমণি, প্রণামে রানী রাসমণি, হৃদয় জুড়ে দ্বারিকানাথ। হ্যাঁ, তো এটাও চ্যানেল থেকে এটা পেয়েছিলাম। এই কাপটা পেয়েছিলাম দাদাগিরি থেকে, তার সাথে একটা বলও আছে, এবং দাদাগিরি থেকে এটা পেয়েছিলাম। এই যে, তো আমার বেহালা ফ্ল্যাটেও এরকম, আমি দাদাগিরিতে দুবার গেছি, আমার বেহালা ফ্ল্যাটেও আছে। এই টিভিটা আমি নিয়েছি, এই টিভিটাতে আমি সিনেমা দেখি আমার ছুটির দিনে, যে বললাম উইকেন্ডে, আমি উইকেন্ড ডেস্টিনেশন এই ফ্ল্যাটটা আমার। তো যখন আসি আমি শনি রবিবার, এখানে ভালো ইংলিশ ছবি বা হিন্দি ছবি, বাংলা ছবি সবই দেখি, একটু মোস্টলি ইংলিশ ছবি। আমি এই বড় টিভিতে একটু ইংলিশ ছবি দেখতে বেশি ভালো লাগে, আমি একটু ইংলিশ ছবি এখানে দেখি। এখানে আমার একটা ছোট্ট গণেশ ঠাকুর আছে, আমি ওই বাড়িতেও আমি ওরকম টিভির পাশে একটা গণেশ ঠাকুর রেখেছি আমার বেহালার বাড়িতে। আর এইটা আমার একজন ফ্যান আমাকে এটা গিফট করেছে, এই স্ট্যাচুগুলো। এখানে রয়েছে অ্যালেক্সা, এটাও একটা লাফিং বুদ্ধ, এটাও একজন আমাকে গিফট করেছিল, একজন ফ্যান, আমার ছবি দিয়ে। আর এটা আমার অনেক আগে বধূবরণের জন্য পাওয়া, স্টার জলসা থেকে আমাকে এটা মেমেন্টো দিয়েছিল। এটা বধূবরণের অভ্র, তার জন্য এটা পাওয়া। আর এইখানে আমার সিটিং রুম, এইটা মানে ড্রয়িং রুম আমার, আমি খুব পছন্দ করে। আচ্ছা, এই পেন্টিংটার কথা বলি, এই পেন্টিংটা আমাকে শিলিগুড়িতে আমার একজন ফ্যান আমাকে গিফট করেছিল। এবং আমার যেহেতু হোম ট্যুর এর আগেও লোপাদি করেছে, অন্যান্য চ্যানেলও করেছে, তো আমার ওই বাড়ির বেহালার ফ্ল্যাটে এইটা লাগানো হয়নি। এবং যেহেতু আমার পুরো ফ্ল্যাটটা দেখানো হয়েছিল, তো ফ্যান্সরা যা হয় ওরা তো সবসময় ফলো করে, এবার ওরা দেখেছে, দেখে বলছে যে আমাদের পেন্টিংটা তুমি লাগাওনি বাড়িতে। আমি বলছি যে আমার মাথায় আছে, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি আপনাদের পেন্টিং লাগাবো, দরকার হলে আপনাদের পেন্টিং এর জন্য আমি আরেকটা ফ্ল্যাট কিনবো, হ্যাঁ, কিন্তু আমি লাগাবো। আমি, আপনারা দিয়েছেন সেটার কদর আমি জানি, আর আমি সেটাকে কদর দেবো, নিশ্চয়ই দেবো। এবং তার জন্য আমি আজকে এটা এখানে লাগিয়েছি। যদি তোমরা দেখে থাকো এই বাইকটা বা এই ইন্টারভিউটা, তাহলে দেখো যে আমি এটা লাগিয়েছি, এবং আমি এটা যত্ন করে রেখেছিলাম। এটাতে একটু কোনো খারাপ কিচ্ছু হয়নি, পেপার দিয়ে র্যাপ করে পুরো রাখা ছিল। এটা দার্জিলিং এর টয় ট্রেন, আমাদের নর্থ বেঙ্গল দার্জিলিং এর টয় ট্রেন। এখন ইঞ্জিন ডিজেল ইঞ্জিন হয়ে গেছে, কিন্তু আগে স্টিম ইঞ্জিন ছিল। এই পেন্টিংটা খুব সুন্দর। এই পেন্টিংটা আমার ছবি, এবং এটাও আমার একজন ফ্যান আমাকে শিলিগুড়িতে এঁকে বাড়িতে দিয়ে গেছিল। এটা বেহালার বাড়িতে লাগানো ছিল, আমি এটাকে বেহালা বাড়ি থেকে এখন এখানে নিয়ে এসেছি। আচ্ছা, আমার পেছনে যার জন্য আজকে এই জায়গায় আমি পৌঁছেছি, যার জন্য আজকে এই ফ্ল্যাট আমি কিনতে পেরেছি, যার জন্য আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি, আপনাদেরকে এন্টারটেইন করতে পারছি, এই ইন্টারভিউ দিতে পারছি। আজকে কলকাতায় আমি নিজের দুটো ফ্ল্যাট, গাড়ি, নাম ডাক, যশ সব করতে পেরেছি। তো সেই সব কিছুর জন্য আমি মায়ের কাছে কৃতজ্ঞ। এবং এই 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 ফটোটাই, ঠাকুরের এই ফটোটা আমার ফার্স্ট প্ল্যান ছিল। এই ফ্ল্যাটে ঢোকার সময় আমি কি ইন্টেরিয়ার করবো, কিভাবে সাজাবো, সেগুলো সেকেন্ডারি। আমার ফার্স্ট যেটা মাথায় প্রথম, তখন বাড়ি একদম ব্লক বসানো, শুধু কাঁচা। আমি প্রথম দিনই যেটা ভেবেছিলাম যে এই ওয়ালটাতে আমি মা কালীর একটা পেন্টিং করব, কিন্তু আমি পেন্টিংটা করতে পারিনি। তো আমি ফটো ফ্রেমটা লাগিয়েছি, এবং ফটো ফ্রেমটা খুবই সুন্দর হয়েছে। এটা আমার অর্ডার দিয়ে তৈরি করা, প্রত্যেকটা জিনিস আমি খুব নিখুঁতভাবে, খুব পার্টিকুলার ভাবে আমি নিজে আলাদা আলাদা করে করেছি আর কি এই ফ্ল্যাটে। তো এই মায়ের ছবিটা, এবং তার উপর একটা লাইট লাগিয়েছি, যাতে সন্ধ্যাবেলায় যখন আমি এখানে পুজো দিই আর কি, তো লাইটটা মায়ের উপর পড়ে, এবং খুব সুন্দর আর কি, মাকে দেখতেও খুব সুন্দর লাগছে, সুন্দরী মা দেখতে খুব। তো এটা আমি ভেবেছিলাম যে আমি ঘর থেকে ঢুকে, মেইন ডোর আমার ওদিকে, ওই মেইন ডোর থেকে ঢুকে সোজাসুজি যাতে আমি মাকে দেখতে পারি। মানে আমি যখন দিনের শেষে যখন আমি কাজ করে ফিরবো, আমি দরজা খুলেই যাতে আমি মাকে দেখতে পারি। এই ডাইনিং টেবিল, এটা সেন্টার টেবিল, এটাও একটু ইউনিক টাইপের, একটু অন্য টাইপের পছন্দ করে আমি নিয়েছি, যে একটু অন্য ধরনের হবে। তো সবকিছু, এই সোফাগুলো একটু ল্যাভিশ, একটু কি বলবো, একটু ব্যাপার আছে আর কি, ওরকম কিনেছি আর কি। এটা আমার ঠাকুর ঘর, এটা শুধু ঠাকুর ঘরই নয়, এই ঘরে আমাদের শোয়ারও একটা অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। মা বলেছে যে পরে একটা সোফা কাম বেড বা একটা ছোট সোফা এখানে রেখে দিবি, বা একটা সোফা কাম বেড, তাহলে এখানে একটা মানুষ থাকতে পারবে, শুতে পারবে। এখানে প্রপার একটা কুইন সাইজ বেড রাখাই যায়, আমি সেটা পরে করে দেবো। আর এই জানলা দিয়েও, এখান দিয়েও প্রচুর ভিউ, এখান দিয়েও খুব সুন্দর ভিউ। এখান থেকে পুরো দেখা যায় এই পাশটা, পুরো নিউ আলিপুর, টলিগঞ্জ, এখান থেকে দেখা যায় সেকেন্ড হুগলি ব্রিজ। এখন দেখা যাবে না, এখন পলিউশনের জন্য দেখা যাবে না, কিন্তু এখান থেকে অনেক কিছু দেখা যায় আর কি, ওই সাউথ সিটি ওদিকে সব দেখা যায়।
এখান থেকে খুব সুন্দর ভিউ, রাতের বেলা খুব ভালো লাগে। দিওয়ালির সময় আমি এসেছিলাম, দিওয়ালির সময় তো দুর্দান্ত লাগতো, 3টে দিক আমি দিওয়ালির সময় আমি উপভোগ করেছি আর কি, দারুণ বাজি ফাটার, এত সুন্দর লাগছে। আচ্ছা এবার আমি আসি, তখন আমি বলছিলাম আপনাদেরকে যে আমি ভোলেনাথকে আমি স্থাপন করেছি, ইনি আমার ভোলেনাথ। আগে মানে বেশ 2-3 বছর ধরে আমি প্রত্যেক সোমবার মন্দিরে গিয়ে শিবের পুজো করি, আর শনিবার আর সোমবার আমি নিরামিষ খাই। সোমবার মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে শিবকে পুজো করি, তারপরে শুটিং এ যাই। তো এবার আমার প্ল্যান ছিল যে যখন আমি ওই ফ্ল্যাটে আমার শিবলিঙ্গ রাখার মতন স্পেস ছিল না আমার মন্দিরে, তো আমি ভেবেছিলাম যে পরের যখন আমার কোনো ফ্ল্যাট হবে তখন আমি শিবলিঙ্গ স্থাপন করব। তো যেরকম মায়ের ফটো ওখানে লাগাবো, ওটা ছিল আমার ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হলো আমার ছিল যে আমি শিবলিঙ্গ স্থাপন করবো, তো আমি এখানে শিবলিঙ্গ স্থাপন করেছি। তো প্রত্যেক সোমবার আমি ওনাকে পুজো করি, পুজো করে শুটিং এ যাই, যদি শুটিং একটু দেরিতে থাকে, আর যদি খুব সকালে কল থাকে তাহলে আমি বিকেলে এসে ওনাকে পুজো করি। উনি তাতে রাগ করেন না, উনি বলেন উনি আমাকে বলেছেন যে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, হ্যাঁ তো কিছু হবে না, তুমি যাও কাজ করে এসো, আমি ওয়েট করবো সন্ধ্যেবেলা পুজো দিও। আর গণেশ ঠাকুর এখানে স্থাপন করা আছে, হনুমানজি আছে, এরা 3জনই এসেছিল পুজো দেওয়ার সময়। আরেকজন পঞ্চমুখী হনুমান এসেছিল, সে বাইরে একদম মেইন গেটের উপরে বসে আছেন। আর মেইনলি এরা 3জনই এসেছিল। পেছনে যে লাল চুনরি না কি বলে ওগুলোকে, চেলি বা চুনরি এরকম কিছু বলে, ওগুলো রাখা, ওগুলো বিভিন্ন মায়ের মন্দিরের, একটা বড় মায়ের মন্দিরের, একটা কামাখ্যা মন্দিরের, এটা বড় মায়ের মন্দিরে, ওটা কামাখ্যা মন্দিরের। আরো আছে যেগুলো আমাদের এখানে দক্ষিণেশ্বরের আছে, সেগুলো ওই বাড়িতে আছে, বেহালার বাড়িতে। তো এই মন্দিরটা মায়ের খুব ইচ্ছে ছিল যে একটু মার্বেলের একটা মন্দির রাখিস বাড়িতে, তো আমি ওই জন্য মার্বেলের এই মন্দিরটা কিনেছি মায়ের জন্য, মায়ের খুব পছন্দের। যাই হোক, এখানে পুজো করি, মেডিটেশন করি। আসুন আমরা আবার পাশের বেডরুমে চলে যাই। এদিকে একটা জানলা আছে, এখান দিয়েও খুব সুন্দর দেখা যায়। এখানে খুলে দিলে যে সামনে যে পুকুরগুলো আছে, এখানে আবার একটা গোসাপ আছে, যায় পুকুরের মধ্যে জমি করতে করতে, কুমির মনে হয় যেন দেখে। মাছগুলো আসে উপরে, এখন আসবে না, বিকেলের দিকে আসবে, এখন গরম না রোদ। আচ্ছা এবার আমরা পাশের ঘরে চলে যাই। এইটা হলো সেই বেডরুম, এবং এইখানেই মা বলেছে যে এইখানে একটা খাট নিয়ে নে, কারণ মা দেখেছে যে আমি থাকতে পারি না, ভয় পাই থাকতে, তো ওই জন্য মা বলেছে যে এক কাজ কর, ছোট ঘরটাতে থাক, কারণ বড় বেডরুমটাতে ঘুমোতে পারি না, একা একা ভয় লাগতো। তো মা বলছে যে ছোট বেডরুমে একটা খাটকে, সেইখানে তুই থাকতে পারবি, সেখানে আমার মনে হয় ঘুম হবে। এবং মায়ের সেই বুদ্ধিতে আমি এখন এই বাড়িতে থাকতে পারি এসে। তো মাঝে মধ্যে আমি এখানে এসে, ওই উইকেন্ড স্পেশাল আমি বললাম না, উইকেন্ড ডেস্টিনেশন, তো তখন আমি এখানে এসে এখানে থাকি। এবং খুব হাওয়া এখানে, মানে জানলা খোলার সাথে সাথে হাওয়া দিচ্ছে। এই ঘরটাতে খুব হাওয়া, এই ঘরটাতে পাশের বেডরুমটাতে খুব হাওয়া, হ্যাঁ। এবং এখানে আমার ঘুমোতে বেশ ভালো লাগে, এখানে ভালোই ঘুম হয় আর কি, এখানে অতটা ভয় নেই। এদিকেও একটা জানলা আছে, এখানেও এই জানলাতেও, এখান থেকেও দেখা যায়, এখান থেকেও ভিউটা দেখাতে পারো একবার। এখান থেকে খুব সুন্দর ভিউ এবং খুব সুন্দর হাওয়া, এখানে দারুণ হাওয়া। এবং আমি এখানে রিসেন্টলি কয়েকটা রিল বানিয়েছিলাম, এবং আমার ফ্যান্সরা এতটাই ডেডিকেটেড ফ্যান বা এতটাই ডাইহার্ড ফ্যান যে ওরা সবকিছু লক্ষ্য করে, এবং ওরা, আমি দেখছি যে ওরা আমাকে লিখছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় যে এটা তোমার নতুন ফ্ল্যাট, এটা তোমার, এবং গিফটও পাঠানো হয়ে গেছে ফ্যান্সদের আমার নতুন ফ্ল্যাটের জন্য। আমি আবার ওখানে লিখতাম যে উইকেন্ড অ্যাট ফ্রেন্ডস হাউস, ঠিক আছে, বন্ধুর বাড়িতে রবিবারের ছুটি কাটালাম, এসব লিখতাম যাতে কেউ বুঝতে না পারে। আসলে জানাতে চাইনি খুব একটা কাউকে যে এরকম নিয়েছি, যা হয় আর কি, বলে না যে মানে একটু মানে শো অফ হয়ে যাবে আর কি, বাট ফাইনালি যা হয় আর কি জানতেই পারে সবাই যারা খোঁজ খবর রাখে। তো যাই হোক, এই হলো আমার বাড়ির ট্যুর, আমার এই ফ্ল্যাটের ট্যুর। এই আর কি, আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে এটা হয়েছে। অনেক দিনের স্বপ্ন ছিল, মানে যেহেতু তোমার আগের ফ্ল্যাটে আমি গিয়েছিলাম, তো তখনই বলেছিলে যে একটা মনের মতো একটা স্বপ্নের বাড়ি করব। তো এটা কিভাবে শুরুটা, মানে একটু শুনবো, মানে একা হাতে সমস্ত কিছু, যেহেতু মা বাবা বাইরে থাকে, একা সমস্ত কিছু, তো কিভাবে পেলে মা সবকিছু একটু শুনবো এই বাড়িটা সম্বন্ধে। ওই বাড়িটা মানে আমার আবার আরেকটা বাড়ি নেওয়ার ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল, কিন্তু
মানে এখন স্বপ্ন পূরণ করতে গেলেও আর কি মানে খরচা হয় আর কি অনেক, ঠিক আছে। তো এইবার সেসব নিয়েও অনেক দিন ধরে একটু প্ল্যান করছিলাম এবং টাকা সঞ্চয় করছিলাম, হ্যাঁ, যে এরকম কিছু করবো। বাবা মা বুঝতে পেরেছে যে কিছু একটা আবার প্ল্যান করছে বোধহয়, ঠিক আছে। তো আমাকে বলছে যে শোন, এরপরে কিন্তু নিলে বেশি বড় বাড়ি নিবি না, ছোট বাড়ি নিবি, ঠিক আছে। এরকম, হ্যাঁ। তো এরকম করছিল। তো আমি মাকে বলেও ছিলাম, ইনফ্যাক্ট আমি দেখা শুরু করি টলিগঞ্জ এরিয়া চত্বরে, মানে আমাদের এই পাশে টলিগঞ্জ মানে বেহালা, টলিগঞ্জ, জোকাতে অনেক কটা প্রপার্টি হয়েছে। হ্যাঁ, আমার কাজের জায়গা আছে, প্লাস আমার এই দিকটাতে সাথে না আমার একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে, যেহেতু বেহালাতে আমি এতদিন ধরে আছি। এবার আমাকে অনেক কেউ বলেছে যে যেরকম ধরো ওই বারুইপুরের দিকে ওই 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 স্টেজটাতে যেরকম আছে, তো কালিকাপুর থেকে ওই 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 পার্টটা পুরোটা, তো ওই দিকে যাওয়ার জন্য আমাকে বলছে। বাট আমি সামহাও বাইপাসে ওদিকে অনেক কটা প্রজেক্ট, আমি সামহাও না, আমি আমার মন গেছিলাম আমি, বাট আমার ভালো লাগছিল না। আমি বলছি এইদিকে আমি জোকাতে দেখেছি প্রচুর, এবং আমি প্রায় 2 বছর অনেক কটা প্রপার্টি দেখেছি, ঠিক আছে, অনেক কটা। হ্যাঁ 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 হ্যাঁ, মানে যখনই ধর লেট কল থাকতো সকালবেলা বেরিয়ে যেতাম, দেখতাম বেহালা চত্বরে দেখতাম, তারপরে এই জোকায় এই ডায়মন্ড হারবার রোডে অনেক কটা প্রপার্টি আমি পরপর সব দেখেছি, টলিগঞ্জে দেখেছি। এইবার কি হচ্ছে মানে সেই বউ দেখার মতন আর কি, ঠিক আছে, কারো হ্যাঁ 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 কারো গুণ আছে তো মানে ওটা পছন্দ হচ্ছে না, কেউ পড়াশোনায় ভালো কিন্তু চাকরি পাচ্ছে না, ওরকম আর কি, ঠিক আছে, ওরকম আর কি বিষয়গুলো হচ্ছে। হ্যাঁ, কারো চুল লম্বা, হ্যাঁ, কেউ রান্না জানে না কিন্তু দেখতে খুব সুন্দর, ওরকম টাইপের বিষয় আর কি। তো কিছুতে ভালো লাগছে না। তারপরে একটা ভালো লেগেছিল এবং সেটা আমার উইদিন বাজেটের মধ্যে ছিল আর কি। তো মাকে আমি ডেকেছিলাম। এবার আমার মুশকিল হলো যে আমি যে জীবনে যে কোনো বড় ডিসিশন নিই মাকে আমি জানাই এবং মার সম্মতি নিয়ে সেটা করি। তো মাকে জানিয়েছি। এবার মা তো এবার যেহেতু নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে থাকে, আসতে পারবে না অত সহজে। বলছে হ্যাঁ আসবো দাঁড়া, এই আসবো ওই আসবো। বলছি মা থাকবে না কিন্তু, এটা কিন্তু চলে যাবে কিন্তু প্রপার্টি। তখন বলছে যে না এই তো আসবো, এই করতে করতে প্রপার্টিটা বেরিয়ে গেছে, ঠিক আছে, ওটা আর পাইনি আমি। তো তখন মনটা খুব খারাপ হয়েছিল, কারণ ওটা মানে আমার আয়ত্তের মধ্যে ছিল আর কি, যদিও বা বাজেট একটু বেশি, কিন্তু সেটা ঠিক ছিল আর কি। এটা যেরকম একটু বেশি হয়ে গেছে আর কি। তো এইবার যাই হোক, আর ওটা এত বড়ও ছিল না, ওটা একটু ছোট ছিল। তো এবার আমি বললাম যে এরকম বেরিয়ে গেছে, কি বলতো, আবার দেখা শুরু করলাম। আবার সে দেখতে 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 কিছুতেই হচ্ছে না, কিন্তু বলে না ওই যে তোমার ভাগ্যে যেটা লেখা থাকবে সেটাই হবে আর কি। তো এরকম আমি একটা প্রপার্টি একবার দেখতে গেছি ওখানে। তো দেখতে যাওয়ার পর ওইখানে সেদিন একটু সন্ধে হয়ে গেছে। ও তো বললো যে আজকে তো সন্ধে হয়ে গেছে, এটা তো আর আজকে দেখানো যাবে না, তুমি কালকে এসো। আমি বলছি দেখো আমি আজকে এটার জন্য আমি সারাদিন ধরে ওয়েট করে থাকলাম যে আসবো, এটা প্লিজ দেখাও। বলে যে না আজকে তো এটা দেখানো না, তুমি একটা কাজ করতে পারো, আমি তোমাকে অন্য একটা প্রপার্টি খুঁজে দিই, সেটা তুমি আজকে দেখে এসো, এইটা কালকে দেখাবো। আমি বললাম যে ওটা দেখতে দেবে? বলো হ্যাঁ ওটা দেখতে দেবে, ওটা আর একটু টাইম আছে দেখা, তুমি ওটা গিয়ে দেখে এসো, কিন্তু ওটা কিন্তু একটু দূরে। আমি বললাম কোথায়? বলো ঠাকুরপুকুর। আমি ঠাকুরপুকুর আর কি এমন, আমি বেহালায়, আমি বাড়ি আমার। আমি বললাম ঠিক আছে আমি চলে যাচ্ছি। তারপরে আমি এখানে চলে এসেছি। এবার আসার পরে এটা আমি দেখেছি, ঠিক আছে। আবার এটা এমন একটা জায়গা, এটা এই রাস্তাটায় তো মানে ধরো ঠাকুরপুকুর থেকে টুয়ার্ডস কবরডাঙ্গা টালিগঞ্জের দিকে রাস্তায়, এই রাস্তাটাতে আমি কোনোদিন যাতায়াত করতাম না, প্রয়োজন হয়নি, এটা আমার চোখেও পড়েনি। তো এইবার আমি বললাম যে ও বাবা এইখানে একটা এসে আছে। তো যাই হোক দেখলাম। এবার দেখার পরে তো আমার ভালো লাগলো, বেশ পছন্দ হলো। লেআউটটা খুব সুন্দর ফ্ল্যাটের, ঠিক আছে। মানে ঢুকে তুমি একদম পুরো দেখো, হল রুমটা বলো, ব্যালকনি, কিচেন রুমগুলো প্রপার একদম। হ্যাঁ দেখাবো। আর আমি যে কটা প্রপার্টি দেখেছি আই সোয়ার, একদম মানে সত্যি কথা বলছি আমি, যে আমি এত বড় মাস্টার বেডরুম আমি কোথাও পাইনি, ঠিক আছে। এত বড় মাস্টার বেডরুম আমি কোথাও পাইনি, কোথাও না। আলো খেলছে, এইটাও আরেকটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। আমার বন্ধু ব্যাঙ্গালোর থেকে এসেছিল, ও ফ্ল্যাট নিয়েছে ব্যাঙ্গালোরে। আমার বন্ধু আইটিতে, তো ওরা হাজবেন্ড ওয়াইফ দুজনই আইটিতে আছে। তো ওরা ব্যাঙ্গালোরে বেশ ভালো একটা ফ্ল্যাট নিয়েছে অনেক দাম দিয়ে, কিন্তু ও সেম কথা বলছে আমরা এত দাম দিয়ে ফ্ল্যাট নিয়েছি, আমাদেরও একটু আলোর প্রবলেম আছে, হ্যাঁ, আমাদেরকে 1-2 ঘরে আলোর জ্বালিয়ে রাখতে হয় সবসময়, কিন্তু তোর তো আলোর দরকারই নেই, মানে দিনের বেলা আলোর দরকারই নেই, পুরো আলো চারিদিকে, ঠিক আছে। তো বললো যে এইটা ভীষণ ভালো, মানে 3 সাইড ওপেন, এরকম এত সুন্দর পেয়েছিস তুই, মানে ভীষণ লাকি তুই। তাই বললাম যে হ্যাঁ একটু তো লাকি। হ্যাঁ মিঠা হতো, একদম একদম একদম। তারপরে আমি মাকে আমি বললাম যে মা দেখো, এবার যদি এটা মিস হয়ে যায় তাহলে কিন্তু এরপরে এটা পাওয়া খুব মুশকিল আছে এরকম ভালো, কারণ সব দিক থেকে আমার এটা সুটেবল হয়ে গেছে, ঠিক আছে, সব দিক থেকে। হ্যাঁ বাজেটটা হয়তো একটু বেশি ছিল, কিন্তু সেটাও আমি সামহাও আমি ম্যানেজ করে নেবো, ঠিক আছে, কারণ এর আগেও আমি করেছি এরকম। আমি আরেকটা ফ্ল্যাট যেটা বেহালায়, তখনও আমার ওরকম সামর্থ্য ছিল না, বাট আমি করেছি, গাড়িও করেছি, হ্যাঁ, তো এইটাও আমি করে নেবো। তো এইবার মাকে বলেছি, মা এবার আসবাস করবো। এবার মাকে চাপ দিয়েছি আমি যে এবার যদি না করো, আমি কিন্তু বলেছি আমি কিন্তু তাহলে টাকাগুলো কিন্তু উল্টো পাল্টা খরচা করে দেবো, ঠিক আছে। এইসব বলে টোলে মাকে আনিয়েছি। আনার পরে তখনও না লিফট টিফট কিছু বসেনি,
এইবার মা তো বলছে যে 11 তলায় পুরো সিঁড়ি দিয়ে এসেছে। না 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 আসেনি, বলছে যে 11 তলায়, বলছে 11 তলায় তো উঠতে পারবো না, শোন না একই তো, সব তো একই হবে, আমি 4 তলায় উঠে শুধু দেখি, তাহলে তো লেআউটটা তো একই সেম, তো আমি 4 তলায় উঠে দেখি। সেই বলে বলে 6 তলা অব্দি উঠিয়েছিলাম মাকে, ঠিক আছে, তার বেশি আর উঠতে পারেনি, ঠিক আছে। আমি আর বাবা উঠেছিলাম, বাবা উঠেছিল, বাবা তো ভীষণ ফিট, তো আমি আর বাবা, মা নিচে 6 তলায় বসে পান বানিয়ে খাচ্ছিল, আমি আর বাবা উপরে উঠে এখানে দেখলাম। তো খুব পছন্দ হয়েছে, মারও খুব পছন্দ হয়েছিল, বাবারও খুব পছন্দ হয়েছিল, বাট যেহেতু একটু দামটা বেশি ওটা নিয়ে একটু চিন্তা করছিল। এখন একা থাকবি এত বড় হ্যাঁ 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 হ্যাঁ, বাবা তো বলছে যে কি দরকার এত বড় একা থাকবি এরকম। আমি বলছি একা থাকবো না, তোমাদের সাথে থাকবো। বলে আমরা থাকবো না, তুই ভালো করে জানিস আমরা তো শিলিগুড়িতেই থাকবো। হ্যাঁ, তো আমি বললাম যে যদি থাকো কখনো তাহলে এটা থাকলো, আর আমি ভবিষ্যতের জন্য হ্যাঁ ওরকম ভেবে কিনে রেখেছি। আবার বলছি 2টা গ্যারাজ নিচ্ছি, হ্যাঁ একটা গ্যারাজে তোর তো ওইখানে একটা গাড়ির গ্যারাজ আছে, আবার এখানে নিচ্ছি 3টে গ্যারাজ টোটালি, কি করবি। তারপরে এইসব আর কি যা হয় মা বাবা বলে আর কি, যে বেকার বেকার খরচা করছি সেরকম। আমি তো শুনবো না, আমি একদম ঠিক করে নিয়েছি, না যেটা ঠিক করে নিয়েছি ওটাই। তো তারপরে ফাইনালি এখানে ঠিক হলো। এইবার ঢোকার পর মানে তখন কিচ্ছু হয়নি, মানে কিচ্ছু না, মানে মানে একদম কাঁচা, শুধু ব্লক বসানো ছিল আর কি, ঠিক আছে। ওটা 2 বছর 2-3 বছর হয়ে যাবে আর কি, 2-3 বছর আগে। তারপরে টোটাল করা ইন্টেরিয়ার মানে সব নিজে হাতে, সব নিজের হাতে, সব নিজের হাতে। সেই সময় শুটিং করছি আমি, আগের প্রজেক্টটা করছিলাম। এত কষ্ট হয়েছে মানে বিশ্বাস করতে পারবে না, মানে ফিজিক্যালি খুব কষ্ট হয়েছে আর মেন্টালি ভীষণ কষ্ট হয়েছে। একটা সময় আমি মাকে বলছিলাম যে মা আমার দরকার নেই, আমি বাড়ি গাড়ি টাকা পয়সা প্রপার্টি কিচ্ছু করতে চাই না, আমি শুধু অভিনয় করতে চাই, অভিনয় করতে এসেছি অভিনয় করতে চাই, এগুলো আমি করতে চাই না, আমার দরকার নেই, হ্যাঁ যা আছে আছে আর দরকার নেই। তো আমি ফেড আপ হয়ে গেছিলাম, একদম অন গড বলছি। কারণ কি বলতো, এক তো হলো যে যারা ইউজুয়ালি যারা কাজ করেন তারা মানে তাদের নিজস্ব কিছু জায়গায় তাদের নিজস্ব কাজ সবাই ভালো করেছে, যে যার কাজ সবাই ভালো করেছে, আমি নো ডাউট, আমি সেটা নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু সেগুলোকে মনিটর করা মানে মনে করো যে ভীষণ কঠিন। আমি ধরো বলে গেলাম যে এই জায়গাটা কিন্তু একটু এরকম করে করবে, এসে দেখছি ওই জায়গাটাকে ওরকম অন্যরকম করে রেখে দিয়েছে। এবার আমি তো সবসময় হ্যাঁ সঙ্গে সঙ্গে তোমাকে দাঁড়িয়ে থাকতে লাগবে, তুমি দাঁড়িয়ে থেকে কাজ সবাই ভালো হচ্ছে, সবার হাত ভালো, সবাই খুব ভালো মিস্ত্রি, কিন্তু মুশকিলটা হলো যে তোমাকে দাঁড়িয়ে থেকে মুখে বলতে লাগবে, দাঁড়িয়ে থেকে করাতে হবে। আমার তো দাঁড়িয়ে থেকে করা সম্ভব না, আমার তো সকালে কল টাইম, রাতে প্যাক আপ। এবার আমি হয় কল টাইমের আগে ভোরবেলায় আসতাম, আর না হলে প্যাক আপের পরে রাতেবেলা আসতাম। এবার রাতেবেলা তখন মিস্ত্রিরা এখানেই ছিল, এবার এখানে ওরা থাকবে, বললো যে এখানে আমরা থাকবো, আমরা ঠিক আছে থাকো। তারপর বললো যে এখানে একটু, প্রথমে বললো যে থাকবে, আমরা ঠিক আছে। তারপর বললো যে এখানে রান্না করে খাবো, কারণ এখানে খুব দাম হয়েছে, আমরা ঠিক আছে তাও রান্না করো। তা বললো যে ননভেজ রান্না করো, সব ঠিক আছে সব করো, ঠিক আছে। এবার কারণ উপায় নেই আর কি, ওরা তো বাইরের মিস্ত্রি, সব বাইরে বাইরে কাজ করে। তো এইবার হ্যাঁ কাজটা ভালো হয়েছে, আমি ওটা নিয়ে কোনো আমি কথা বলবো না, কাজ ভালো হয়েছে। হ্যাঁ আমার মানে আমার কাজ নিয়ে আমার কোনো বলছি তো কোনো ডাউট নেই, কিন্তু এই যে দৌড়োদৌড়ি করতে হয়েছে। আমি রাতে এসে দেখলাম। এইবার মনে করো যে ধরো কিচেনে ধরো আমি যেরকম চিমনি লাগানোর জন্য একটা গ্যাপ রাখতে হয় আর কি কিচেনে, মডেলের কিচেনে। তো সেই গ্যাপটা ধরো আমি বলছিলাম যে একটু বড় রাখবে, সেটা ধরো ছোট করে দিয়েছে। এবার আমার চিমনি এসে গেছে, চিমনি এসে তো ফিট হচ্ছে, আবার আমি চিমনিটাকে চেঞ্জ করলাম, ঠিক আছে। তো এরকম হ্যাঁ এই জিনিসগুলো খুব হয়েছে। তারপরে ধরো রং, ধরো আমি বললাম যে এই জায়গাটা, তারপরে এই যে ধরো এই যে ওয়ালটা, যে টেক্সচার ওয়ালটা করেছি, এই টেক্সচার ওয়ালটা করতে গিয়ে এবার ধরো আমরা জামা কাপড় যখন দেখবো তখন জামা কাপড় মনে করো একটা জামা কাপড় পছন্দ হলো না, আরেকটা চেঞ্জ করতে হলো, কিন্তু দেওয়ালে তো তুমি সেটা করতে পারবে না। দেওয়ালে যদি একবার হয়ে গেল, এবার তারপর যদি আবার চেঞ্জ করো, প্রথমত তোমার টাকাটা জলে যাবে যে টাকা দিয়ে রং করেছো, তারপরে তোমাকে ওয়ালটা আবার ঘষবে, টাইমও লাগবে আবার অনেকটা, আবার নতুন করে রং করবে। হ্যাঁ তোমার কি বলে ওটাকে, পুট্টি করবে, তারপর না পুট্টি না একটা প্রাইমার মারবে, তারপর রং করবে। সুমন ভালোই ইয়েটা জেনে জেনে গেছে, হ্যাঁ সব জেনে গেছে এগুলো, ঠিক আছে। এই যে ইন্টেরিয়ার যে ব্যাপারগুলো যে গোছানো সুন্দর, একা ছেলে এই যে গুছিয়ে রেখেছো, এই টোটাল কি মানে চিন্তা ভাবনা সব তোমার ছিল? হ্যাঁ এই টোটাল চিন্তা ভাবনাই আমার ছিল। আমি একদম যখন এখানে ঢুকি, আমার ঘরের থেকে ওই দরজা থেকে ঢোকার সময় আমি ভেবেছিলাম যে ঘরের দরজার উপরে একটা ছোট মন্দির করব, যেখানে ঠাকুর রাখবো, এবং দরজা খুলেই যাতে আমি মা কালীকে দেখতে পারি। হ্যাঁ এবং বেরোনোর সময় যাতে মা কালীকে দেখতে পারি। সব থেকে মেন হলো দরজা খুলে যাতে আমি মা কালীকে, আমার এই বাড়িতে প্রথম জিনিস যেটা মাথায় এসেছিল এই ফ্ল্যাটে,
সেটা হলো দরজা খুলে আমি সোজাসুজি মাকে দেখবো, মা কালীকে দেখবো আমি। কারণ আমি জানি না, সামহাও আমার মনে হয় কোথাও গিয়ে ওনার আশীর্বাদ আছে, তার জন্যই আজকে এই ফ্ল্যাট নেওয়া সম্ভব, না হলে অসম্ভব ছিল। ভোলেনাথের আমার আমি ভোলেনাথের ভক্ত, তো ভোলেনাথের আমার ইচ্ছে ছিল, ওই জন্য আমি শিবলিঙ্গ স্থাপন করেছি আমার ফ্ল্যাটে। হ্যাঁ, এখানে শিবলিঙ্গ রেখেছি। যাই হোক, এবার তারপরে মনে করো এই সোফাটা যেরকম মায়ের খুব পছন্দ হয়েছে, মাকে আমি ওই রাজারহাটের ওখানে একটা মল আছে, বড় মল, ওখানে নিয়ে গেছিলাম। তো নিয়ে যাওয়ার পর মা এই সোফাটা দিয়ে খুব পছন্দ করেছিল। তো এই সোফাটা অর্ডার দিয়ে আনিয়েছি, ব্যাঙ্গালোর থেকে এসেছে এই সোফাটা। তো এই চিন্তা ভাবনা, হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। এই ধরো এই যে ওয়ালের এই ডিজাইনগুলো পেছনে, এই ডিজাইনগুলো যেরকম আমার মাথায় ছিল যে এরকম আমি করব, তো এইগুলো ডিজাইন আমার মাথায় ছিল অনেক দিন থেকে, কিন্তু ওটাই আর কি যে এক্সিকিউট তো হয়েছে। এক্সিকিউট, হ্যাঁ। আচ্ছা, এবার তুমি বলি আগের তো ফ্ল্যাটটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওখানে মানে বেশিরভাগ সময় শুনি তুমি ওখানে থাকো, তো এই ফ্ল্যাটটা তো ফাঁকা থাকে, তো ঠাকুর স্থাপন করেছো, পুজো, আচ্ছা মানে কিভাবে ম্যানেজ করো? ম্যানেজ করি বলতে এটা আমার উইকেন্ড ডেস্টিনেশন। বাগানবাড়ি, ফার্ম হাউস, বাগানবাড়ি, হ্যাঁ। তো সেরকম ধরনের আমি এখানে এসে উইকেন্ডটা কাটাই, কারণ এখান থেকে ভিউগুলো খুব সুন্দর চারিদিকে। তো এখানে উইকেন্ডটা কাটাই। আর সোমবার আমাকে সকালে আসতেই হয়, কারণ আমি শিবকে পুজো করি, তো সকালবেলা আসতেই হয়। এবার আর্লি মর্নিং যদি কখনো কল পড়ে যায়, তাহলে আমি সন্ধ্যেবেলায় আফটার প্যাকআপ আসি, কারণ শিবের কোনো টাইম ওরকম বাধা নেই যে তোমাকে সকালেই সবসময় ঢালতে হবে, তুমি বিকেলেও ঢালতে পারো মনের ওপর, তুমি রাতেও ঢালতে পারো। ওই ফ্ল্যাটটা রেখে দিয়েছি, আর আমি অ্যাকচুয়ালি ওই ফ্ল্যাটটাতেই থাকি। হ্যাঁ, তো ইনফ্যাক্ট ওই ফ্ল্যাটেও কেউ জানে না যে আমি এটা নিয়েছি, কারণ আমি ওখানেই থাকি, কেউ বুঝতেও পারে না, ওখানেই থাকি আমি। এখানে প্রথম আমার একা থাকতে একটু ভয় লাগতো, কারণ হ্যাঁ হ্যাঁ বিশাল বড়, আর আমার ঘুম হতো না। আমি অনেক দিন ট্রাই করেছি, আমার ঘুম হতো না, একটু টুকটাক কিছু। আর এত বড় ফ্ল্যাট তো হয়তো কোনো একটা ঘরে টিকটিকি আছে, হয়তো কোনো একটা ট্যাপ খোলা আছে, ঘড়ির আওয়াজ হলো, হ্যাঁ। আর ভীষণ না, দেখবে যে ঘরে লোকজন থাকলে, ফার্নিচার থাকলে তোমার ঘরে মানে অতটা ভয় লাগবে না, কিন্তু ফাঁকা ফাঁকা ঘর থাকলে আর ঘরের লোকজন না থাকলে না খুব ভয় লাগে আর কি। তো আমি ওই ঘরে থাকতাম, আওয়াজ হতো, জলের ধরো একটা আওয়াজ হচ্ছে, 3টে বাথরুম এখানে, একটা ধরো কোনোটাতে ট্যাপ খোলা, একটু জল পড়ছে, টিপটাপ করে আওয়াজ হচ্ছে, আর ভাবতাম যে কিসের আওয়াজ হলে ঘুম ফুম ভেঙে যেত, আর খুব ভয় লাগতো, আর বেরোতাম না আমি এই বেডরুমটার থেকে, ঠিক আছে। আমি বেডরুমের মধ্যেই থাকতাম, ভয় লাগতো আমার প্রচুর, আর জেগে থাকতাম আমি। তো তারপরে এরকম করে আমার ঘুম হতো না। তারপরে মা আমাকে একটা খুব সুন্দর বুদ্ধি দিল। মা বললো যে একটা কাজ কর, একটা ছোট খাট নে, কারণ আরো 2টো বেডরুম আছে, বললো অন্য একটা বেডরুমের জন্য একটা খাট নে, কারণ এই বেডরুমটা, মাস্টার বেডরুমটা তো অনেক বড়, এটার খাটটাও অনেক বড় কিনতে হবে। তো বললো যে এখন এমনি অনেক খরচা হয়ে গেছে, ইন্টেরিয়ারে এত খরচা হয়েছে, ফ্ল্যাটের একটা ইএমআই আছে, তো বললো এখন খাটটা কিনিস না, এই খাটটা পরে কেন, কারণ তুই ভালো যেহেতু একটা খাট কিনি, পরে কেন, আপাতত একটা ছোট খাট কেন, ছোট ঘরের জন্য, ওই ঘরে ঘুমো। এই মা এই বুদ্ধিটা দিয়ে আমাকে বাঁচিয়েছে, যার জন্য আমি এখন এসে সপ্তাহে শেষে শনি রবি এখানে থাকি, ছুটি থাকলে। আর নাহলে যেদিন ছুটি পাই, ধরো শুটিং থেকে ডিরেক্ট এখানে চলে এলাম, পরের দিন থাকলাম, রাতে আবার চলে গেলাম ওই বাড়িতে। বন্ধুবান্ধবরা কি এসেছে? বন্ধুবান্ধবরা বলতে আমার ছোটবেলার বন্ধু যারা ওই যে আইটিতে যারা আছে, ব্যাঙ্গালোরে থাকে, ওরা 2জন এসেছিল, ওদের 2জনকে জানিয়েছি। ইন্ডাস্ট্রি কেউ জানে না? ইন্ডাস্ট্রির সেরকম কেউ জানে না। মিটি জোড়ার টিম জানে না? জানে না। এই ইন্টারভিউটা থেকে জানবে, খাওয়াও। এখন কি খাওয়া, কিনেছি তো অনেকদিন হয়ে গেছে আমার, জানাও তো নি, এখন জানিয়েছো। হ্যাঁ, কিন্তু খাওয়ানোর টাইম পেরিয়ে গেছে। আচ্ছা, খাইয়ে দেবো। না না না, খাওয়াবো, কেন খাওয়াবো না, খাওয়াবো। আর আমার জন্মদিন আসছে সামনে, তখন খাওয়াবো। পার্টিটা এখানেই। হ্যাঁ, পার্টি এখানেই হবে একদম। আচ্ছা, সুমনকে জিজ্ঞেস করি যে সত্যি করে বলে না, স্বপ্ন বাস্তবায়িত হলে মানে খুব ভালো লাগে। প্রথম স্বপ্ন ছিল অভিনয়, যেটা সত্যি করে সাকসেসফুল হয়েছো, গাড়ি কিনেছো, প্রথম একটা ফ্ল্যাট কিনেছো, আবার এই স্বপ্নের অবশ্যই টাচুট ফ্ল্যাটটা কিনেছো। এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই স্বপ্ন পূরণ যে হচ্ছে নিজের চেষ্টায়, এরকম নয় যে তোমার কেউ আছে সে করে দিচ্ছে, নিজের চেষ্টায় পরিশ্রম করার ফল, এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলতে চাও? মানে একটা খুব সুন্দর ডায়লগ ছিল গ্যাংস অফ ওয়াসাইপুরে, ডায়লগটাকে একটু অল্টার করেছি আমি। সেটাতে ওখানে বলেছিল যে বাপ কা, দাদা কা, ভাইয়া কা, সবকা বদলা লেকে রহেগা তেরা ফয়জল। তো আমি এইখানে বলছি যে না বাপ কা, না দাদা কা, না দাদু কা, না পত্নী কা, না শ্বশুর কা, কারোর না, মেরা अकेला का दम पे हमने लिया है ये फ्लैट। ঠিক আছে, ये ফ্ল্যাট আগের ফ্ল্যাটটাও, 2টো ফ্ল্যাট। তো সত্যি বলতে গেলে না, দেখো আমি হ্যাঁ মানে আমি অবাক হয়ে যাই, আমি সত্যি বলছি, আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই। এখানে যখন থাকি আমি, ধরো বা ব্যালকানিতে দাঁড়াই, ধরো বা ধরো কোনো জানলার সামনে দাঁড়িয়ে আমি যখন দেখি বাইরের দিকে তাকিয়ে, পেছন দিকে যখন জার্নিটা দেখি, আমি না অবাক হয়ে যাই যে সত্যি কি আমি সত্যি মানে নিয়েছি এই ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটটা, এত বড় একটা গাড়ি, এত নাম, এত কিছু, এগুলো কি সত্যি হয়েছে নাকি এগুলো স্বপ্ন? মানে আমি সত্যি
সত্যি অবাক হই, ভগবানের আশীর্বাদ না থাকলে ইম্পসিবল। কারণ আমি মনে করি আমার থেকে দেখতে সুন্দর অনেক ছেলে আছে, অনেক পুরুষ আমার থেকে দেখতে সুন্দর আছে, আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড আছে, অভিনয় অনেক ভালো করে, হ্যাঁ, আমার থেকে মানে অনেক বেটার হয়তো মানে যোগ্যতা আছে কারো যে এই জায়গায় আসে, কিন্তু ভগবান আমাকে সামহাও ভালোবাসে খুব বেশি, আমাকে আশীর্বাদ করেছে অনেক বেশি, হ্যাঁ, যে আমি আজকে এত কিছু মানে অ্যাচিভ করতে পেরেছি, ঠিক আছে। আর হ্যাঁ, এইটাও আমি বিশ্বাস করি যে আমি তো প্রচুর স্ট্রাগল করেছি, এমন নয় যে আমি বসে বসে পেয়েছি এত কিছু, আমি প্রচণ্ড খেটেছি জীবনে। আমি ধরো বম্বেতে স্ট্রাগল করা, ব্যাঙ্গালোর কলেজ লাইফ থেকে আমি স্ট্রাগল করছি, বম্বেতে গিয়ে তো মানে লিটারেলি খুব ডাইহার্ড স্ট্রাগল করেছি আর কি, মানে পাগলের মতন স্ট্রাগল করেছি বম্বেতে। তারপরে কলকাতায় আসার পরে মানে অন্য লেভেলের একটা স্ট্রাগল ছিল, কাজ পাচ্ছি, কাজ চলে যাচ্ছে, তারপরে কাজ নেই বসে আছি, হ্যাঁ, তারপরে স্টুডিও ঘুরছি। প্রথমে আসার পর আমি কলকাতাতে কিচ্ছু চিনতাম না, কিচ্ছু না, হ্যাঁ, মানে আজকে বললাম না যে অবাক লাগে আমার এরকম একটা ফ্ল্যাট এরকম কলকাতায় আমি ভাবতেই পারিনি কোনোদিনও। কারণ আমি ছোটোবেলা থেকে কলকাতায় খুব কম এসেছি, আমার শুধু কাজের সূত্রেই কলকাতাতে আসা, এবং তারপরে আমি কলকাতায় কিছু চিনতামই না, মানে যেতে যেতে চিনেছি, টালিগঞ্জ কিছু চিনতাম না, ঠাকুরপুকুর চিনতাম না, হ্যাঁ, মানে বেহালা চিনতাম না, বেহালাতে জানতাম যে চৌরাস্তায় সৌরভ গাঙ্গুলির বাড়ি আছে, হ্যাঁ, এইসব জানতাম আর কি, হ্যাঁ, তো কিচ্ছু চিনতাম না। তারপরে আস্তে আস্তে এই যে একটা একটা করে যে আমি মানে ঝান্ডা গেড়েছি আর কি আমার লাইফে। প্রথমে একটা ফ্ল্যাট কিনলাম, প্রথমে আমি সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনেছিলাম, তারপরে ফ্ল্যাট কিনলাম, তারপরে আবার একটা নতুন গাড়ি কিনলাম, তারপরে ওই গাড়িটা চেঞ্জ করে আবার এখন যে গাড়িটা প্রেজেন্ট আছে ওই গাড়িটা কিনলাম, হ্যাঁ, এবং এত মানে বেশ এক্সপেন্সিভ বড় একটা গাড়ি কিনেছি, হ্যাঁ, ওই ফ্ল্যাটটাও আমি নিয়েছি, এবং সব নিজে একা একা করছি। আর তারপরে এইটা তো মানে জাস্ট মানে মানে অবিশ্বাসনীয়, আনবিলিভেবল। মানে আমার মাস্ততো দিদি এসেছিল যখন গৃহপ্রবেশ করি, তখন মাস্ততো দিদি এসেছিল, তো ও মাকে বলছে যে মাসি বাস ভাবতে পারছি না, মানে অবাক লাগছে, পুরো মনে হচ্ছে যেন কোনো সেটে এসেছি, শুটিংয়ের কোনো সেটে যেরকম দেখি আমরা সিরিয়ালে, ওরকম টাইপের পুরো একটা ফ্ল্যাট করেছে তুমি, সত্যি কিন্তু অবাক লাগছে। তো আমি তখন পাশ দিয়ে যাচ্ছি, ভাবলাম তোর কি, আমার নিজেরই অবাক লাগে আমার ভাবলে যে আমি সত্যি এরকম একটা ফ্ল্যাট করতে পেরেছি। মানে স্বপ্ন সত্যি হওয়াটা, অনুভব করাটা, এটা একটা অদ্ভুত জিনিস, হ্যাঁ। মানে আমরা তো সবাই দেখেছি, অনেকের ধরো শাহরুখ খানকে দেখেছি যে এরকম স্বপ্ন সত্যি হয়েছে, বা আমরা দেবকে দেখেছি যে এরকম সুপারস্টার হয়েছে এখানে এসে, তো এইগুলো দেখেছি আমরা, এগুলো শোনা গল্প বা দেখা গল্প আমরা দেখেছি, শুনেছি, কিন্তু নিজের জীবনে যখন ওটা ঘটে না তখন অবাক লাগে। মানে আমি সত্যি অবাক। ইনফ্যাক্ট এই যে আমি যে ওয়েট করে বসছি, মানে রেডি হয়ে ওয়েট করছি তোমাদের জন্য, আমি তখনই আমি অবাক হচ্ছি। ইনফ্যাক্ট এখানে একা থাকলে আমি অবাক হই, ধরো এত বড় একটা হল ঘর আমি ভাড়া থেকেছি, নিজের ভাড়া থেকেছি, বিশ্বাস করবে না, আমি যে আমার যে কিচেনের এখন যে সাইজটা, এই সাইজের ঘরে আমি ভাড়া থেকেছি, ঠিক আছে। বা ধরো আমার এখানে যে ওয়াশরুম আছে, ধরো দুটো ওয়াশরুম একসাথে করলে হয়তো ওরকম একটা ঘরে ভাড়া থেকেছি, একদম কিচেনের সাইজের ঘর। আমি বম্বেতে যখন প্রথম বাড়িটাতে ভাড়া ছিলাম, এই কিচেনের সাইজের ঘর ছিল, একদম এই কিচেনের সাইজের ঘর ছিল, এর মধ্যেই একটা স্ল্যাব করা ছিল, তার উপরে গ্যাস রাখতাম, এবং একটা ছোট্ট এরকম একটা বেড টাইপের ছিল, সোফা কাম বেড এরকম ছোট টাইপের, ওটার উপরে শুতাম, একদম এরকম, এর থেকে হয়তো চওড়া হবে। আর একটা আমার সুটকেস ছিল, একটা ট্রাঙ্ক ছিল জামা কাপড়ের, ওই বম্বেতে আমি ওরকম একটা বাড়িতে ভাড়া থাকতাম, আজকে ওই সাইজের আমার কিচেন। তো এইগুলো ভাবলে আমার অবাক লাগে। মানে স্বপ্ন সত্যি করে চেষ্টা করলে পূরণ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভগবান চেষ্টা, একদম। আমি তো বলি যে সাকসেসের মন্ত্র হলো তোমার হলো পরিশ্রম, চেষ্টা আর ভাগ্য। তোমাকে চেষ্টা করে যেতে হবে, পরিশ্রম করতে হবে, আর তার সাথে ভাগ্য যদি সাথ দেয় তাহলে তোমার সাকসেস একদম মানে কি বলে অনিবার্য একদম। যাক, শেষ করব, ভীষণ সুন্দর হয়েছে ফ্ল্যাটটা, আর এত সুন্দর মানে ইন ডিটেল সুমন যেভাবে বুঝিয়ে দিল, মানে দুর্দান্ত। এই না হলে মানে বলে না, এত সুন্দর অভিনেতা বলে তো সুন্দর করে নিজের ইয়েটাকে বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরে, এত ভালোবাসা পাও। মানে মিঠি জোড়াতে আসার সঙ্গে সঙ্গে দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছো, মানে এটা সত্যি অনেকটা বড় পাওনা, অনেক বড় পাওনা গো, অনেক বড় পাওনা। আমি একজন মানে ধার্মিক একজন ব্যক্তি আছেন, যাকে আমি না জিজ্ঞেস করি, মাঝে মধ্যেই জিজ্ঞেস করি যে তুমি তো জানো অনেক কিছু বুঝতে পারো, আমাকে একটু বলো তো যে আমার মধ্যে কী এমন আছে বা আমি কী এমন করেছি এই জীবনে যার জন্য ঈশ্বর আমাকে এত ভালোবাসেন বা ভগবান আমাকে এত ভালোবাসেন। এই যে লোকের এত ভালোবাসা পাই আমি, এই যে দর্শকের এত ভালোবাসা পাই, এই যে এত কিছু আমি অ্যাচিভ করছি জীবনে, এইটা তো ভগবানের ভালোবাসা না থাকলে অসম্ভব, ভগবানের আশীর্বাদ না থাকলে অসম্ভব। কারণ মা বাবা সন্তান যতই খারাপ হোক না, মা বাবা আশীর্বাদ করবেই, কিন্তু ভগবান কিন্তু সবাইকে আশীর্বাদ করে না, উনি কিন্তু ভীষণ বেছে বেছে আশীর্বাদ করে আর কি, বা দেয় লোককে। কারণ আমি তো দেখেছি অনেক কেউ স্ট্রাগল করছে, অনেক কেউ দেখেছি পরিশ্রম করছে, সবাইকে কিন্তু ভগবান দেয় না। এবার নিশ্চয়ই তাদেরও কিছু কর্মের ফল আছে বা কিছু। তো আমি এরকম জিজ্ঞেস করি, বলে যে তোমাকে ওগুলো নিয়ে কিছু ভাবতে না, ঈশ্বর তোমাকে নিশ্চয়ই কিছু স্পেশাল কারণে তোমাকে ভালোবাসে, তুমি শুধু
তুমি যেরকম সৎ আছো, যেরকম মন থেকে কথা বলো সবসময়, এই যেরকম লোপাদি এক্ষুনি বলছিল যে একদম পুরো ডিটেলে সব বোঝালো, ডিটেলে সব কথা বললো, তো এইগুলো আমি এটা তো সত্যি, এটা তো মানে আমি আমাকে 100 বার জিজ্ঞেস করলে আমি 100 বারই একই কথা বলবো, কারণ এগুলো সত্যি কথা, এগুলো মন থেকে বলছি আমি। তো ওটাই আমি আছি। কালকেও আমাকে একজন মেসেজ করেছিল একটা আমার সিন দেখে মিঠি জোড়ার, তো বলছে যে এরকম কি ভালো হচ্ছে এরকম, আর তোমাকে যখনই মেসেজ করি তুমি মানে দেরি হলে তুমি রিপ্লাই করো, হ্যাঁ তুমি এরকমই থেকো, জানি তুমি এরকমই থাকবে, কিন্তু তাও একবার বলছি হচ্ছে যে আমি এরকমই থাকবো, আর চেঞ্জ হবো না, কারণ এত বছর 2011 থেকে কাজ করছি, 2024 এটা, ঠিক আছে, তো 13 বছর প্রায় হয়ে গেল আর কি। তো এতদিনে যখন চেঞ্জ হয়নি আর কি চেঞ্জ হবো, আর চেঞ্জ হওয়ার ভালো জিনিস চেঞ্জ করার দরকারও নেই, একদমই না। আর মিঠি জোড়াতে ঢোকার পর এরকম এত তাড়াতাড়ি রেসপন্স করবে এইটা মানে ভাবিনি আমি ভেবেছিলাম যে হয়তো একটু সময় লাগবে, হ্যাঁ রেসপন্স, কিন্তু ঢোকার সাথে সাথে এত ভালো রেসপন্স, রাই আর অনির্বাণের কেমিস্ট্রিটাও নিয়েছে মারাত্মক, মানে মারাত্মক। ইনফ্যাক্ট লুপাদি আগের দিন না, ও যখন ইন্টারভিউটা নিচ্ছিল বলছিল যে রায় আর সূর্য কিন্তু একটা ইস্যু আছে, তোমার কিন্তু একটা চ্যালেঞ্জ আছে, মনে আছে তুমি বলছিলে তখন, হ্যাঁ খুব হিট, এবার তোমার কিন্তু একটা চ্যালেঞ্জ আছে। আমি বললাম যে আমার তো চ্যালেঞ্জ ভালো লাগে, চ্যালেঞ্জ না থাকলে আমার ভালো লাগে না, আই লাইক চ্যালেঞ্জেস, হ্যাঁ। তো এবং সেই চ্যালেঞ্জে আমি মনে হয় কিছু শতাংশ আমি উত্তীর্ণ আর কি। যাক, এরকমই থাকো, খুব ভালো থাকো, আর এবার খুব তাড়াতাড়ি সুগৃহিণী নিয়ে চলে আসো জীবনে, কারণ এত বড় ঘর, মা বাবা থাকে শিলিগুড়িতে, সেটাকেও তো ম্যানেজ করতে হবে, তো সম্ভাবনা কি আছে এর মধ্যে? সম্ভাবনা নেই, জানি না বাড়িতে মা বাবা দেখছে কি দেখছে না, বাট আমি তো দেখছি না, আমি তো কাজ মা বাবার উপরেই ছেড়ে দিয়েছি, মা বাবার একদম তোমরা যেখানে বলবে একদম হ্যাঁ, শুধু আমাকে ডেটটা একটু আগে জানিয়ে দেবে, ছুটি বলতে হবে তো শুটিং এর ওখানে, আর্জেন্ট ফট করে বললে তো হবে না, তো আমি কাজ ফাঁকি দিয়ে আমি কোনোদিনই কিছু করিনি, করবো না, তো ওই জন্য একটু আগে থেকে আমাকে বলবে যে অমুক ডেটে বিয়ে ঠিক হয়েছে। দেখাশোনা চলছে বাড়ি থেকে দেখাশোনা চলছে, মানে এমনি তো দেখছি, কিন্তু এত বছর ধরে দেখছে একটু হাঁপিয়ে গেছে আর কি। হ্যাঁ সেটেল হয়ে গেল, ভগবান দিয়ে দিল বাড়ি, এবার মা চাইলে, যে পেছনে মা আছে, মা যখন চাইবে ঠিক মা মানে বউকে নিয়ে আসবে আর কি বাড়িতে। মানে সুমনের ইচ্ছা কিন্তু এবার বিয়ের পিড়িতে বসা, এবার তাড়াতাড়ি হয়ে যাক, আন্টিকেও বলেছি জোর কদমে লেগে পড়ো আন্টি, একদম। যাক, শেষ করবো, দর্শকদের কি বলবে বলো? দর্শকদের আমি এটাই বলবো যে আজকে এরকম একটা অ্যাচিভমেন্ট বা এরকম একটা ফ্ল্যাট আমি নিতে পেরেছি, এরকম জায়গায় পৌঁছেছি, এত জীবনে এত কিছু পেয়েছি আমি, সত্যি বলতে গেলে কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, এবং আপনারা আমার প্রত্যেকটা প্রজেক্ট, প্রত্যেকটা চরিত্রকে এতটা ভালোবেসেছেন, এতটা জনপ্রিয় করেছেন, এত ফেমাস করেছেন আমাকে, এত ডিমান্ডে রেখেছেন আমাকে এত বছর ধরে, তার জন্য সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। মানে আগে ছিলাম, আছি, থাকবো, এটা আমি অনেক ইন্টারভিউতে, প্রত্যেকটা ইন্টারভিউতেই বলি ইনফ্যাক্ট, যে দর্শকের ভালোবাসা না পেলে স্টার হয় না, বা আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ছেলেরা আজকে এত বড় কিছু করতে পারে না, সেটা সম্ভব হয় না। ঈশ্বরের আশীর্বাদ, দর্শকের ভালোবাসা, মা বাবার আশীর্বাদ, এই তিনটে জিনিস যদি থাকে তাহলেই হয়তো লাইফে অনেক মানে এই অ্যাচিভমেন্টগুলো সম্ভব হয় আর কি। তো আপনাদের অনেক অবদান আমার জীবনে, অনেক অবদান, সত্যি বলছি আমি, যার জন্য আমি চেষ্টাও করি, আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে যদি কেউ মেসেজ করে বা কিছু, আমি অ্যাটলিস্ট একটা লাইক হলেও দিই, কিন্তু কেউ একটু বেশি হয়তো আমার কাছে ডিমান্ড করে ফেলে, যেটা আমার পক্ষেও করা সম্ভব হয় না, রিপ্লাই করা, কথা বলা সবসময়, একজনের সাথে কথা বলা। আর আমি না ভীষণ একটু ন্যায়বাচক আর কি, মানে একটু নীতিতে আমি ভীষণ ডিপেন্ড মানে করি আর কি, মানে আমি যদি একজনকে রিপ্লাই করি তাহলে তো আমার আরেকজনকেও করা উচিত, কারণ সে কি দোষ করেছে, সে তো কোনো দোষ করেনি। এবার এইটা আমি কি করে বোঝাবো? আমাকে একজন বলছে, আপনি দাদা তুমি রিপ্লাই করো না, শুধু লাইক দাও। আরে লাইক দিচ্ছি তোমাকে, কারণ আমি তোমাকে রিপ্লাই করলে আমাকে সবাইকে রিপ্লাই করা উচিত না, কারণ বাকিরা তো কি দোষ করেছে, ওরাও তো আমাকে একই ভালোবাসে, ওরাও বেশি ভালোবাসে আমাকে, তো ওদেরকেও আমার রিপ্লাই করা উচিত। আমি একজনকে রিপ্লাই করবো না, যেদিন আমি সবাইকে রিপ্লাই করতে পারবো সেদিনই আমি রিপ্লাই করবো, আর না হলে আমি করবো না। আমার যতটুকু সম্ভব আমি সবাইকে লাইক দেবো, সবার কমেন্টস পড়বো, অ্যাটলিস্ট লাইকটা দেবো, মানে একটা টিক মারতে আমার বেশি সময় লাগবে না, তো সেটা আমি যতদিন সম্ভব আমি করে যাব। এবং দর্শককে ওটাই বলবো, আবারও বলছি যে থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য, আশীর্বাদ করার জন্য। এভাবেই ভালোবাসবেন আমাকে, এভাবেই আশীর্বাদ করবেন, আর আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চরিত্রকে যেরকম মিঠি জোড়াকে এখন ভালোবাসছেন, অনিরাইকে ভালোবাসছেন, অনির্বাণকে ভালোবাসছেন, সেইভাবেই ভালোবেসে যাবেন আগামী দিনেও। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, একদম মন থেকে বলছি যে আমি জান প্রাণ দিয়ে মন থেকে অভিনয় করব, মানে ঠকিয়ে অভিনয় করব না কোনোদিনও। যেই অভিনয়টা করবো একদম ডিরেক্ট মন থেকে আসবে, যে অভিনয়টা সেটাই করবো, যাতে আপনারা কানেক্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।